হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে প্রদীপ স্যার, এবং আজকে আমরা এবিটিএ সলিউশনের পেজ নাম্বার 828-এ যে আমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কি আছে আমাদের প্রথম কোশ্চেনে বলা হচ্ছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। এই অঙ্কগুলো তোমরা অনেকবারই করেছো। তাহলে যেহেতু দ্বিগুণ হয়েছে, তার মানে এক্ষেত্রে তোমার পি যদি তুমি 100 টাকা ধরে নাও, তাহলে আয়কেও তোমাকে ধরতে হবে 100। দ্বিগুণের ক্ষেত্রে মাথায় রাখবে পি যা ধরবে আয়কেও ধরে নিতে হবে, সেটাই ঠিক আছে। আর মানে আমাদের জানতে চেয়েছে সুদের হার কত, ঠিক আছে, এবং তোমাকে বলেছে সময় বলে দিয়েছে কত, 10 বছর। তাহলে টি হচ্ছে 10 বছর। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। তাহলে এটাই যদি হয়, তাহলে আই মানে হচ্ছে 100 ইন্টু 100 বাই পি এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 10। 100 কেটে গেল, 10-এর একটা শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো, আর মানে থাকলো 10%, ঠিক আছে। এটা হচ্ছে একের 1 নম্বর অঙ্ক। নেক্সট দেখো, একের 2 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √13। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু তোমাকে বলা হচ্ছে √13, এবং আরেকটা বলা হচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু √5, ঠিক আছে। তাহলে তোমাকে কোশ্চেন করা হয়েছে পি কিউ কত। তাহলে পি কিউ বের করার আমাদের একটা সূত্র আছে এবি। এবির ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। তার মানে পি প্লাস কিউ এর ভ্যালু আমাদের কাছে কত দেওয়া আছে, √13। তাহলে আমাদের কাছে হবে √13 বাই 2 তার স্কোয়ার মাইনাস এখানে আসবে √5 বাই 2 তার স্কোয়ার। তাহলে √13-এর স্কোয়ার করলে কত হবে, 13/4 মাইনাস এখানে কত আসবে, 5/4। তাহলে যদি আমরা এটাকে মাইনাস করি, তাহলে 13/4 থেকে 5/4 মাইনাস করলে কত হবে, মাইনাস করলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে 8/4। 8/4 মানে আমাদের কাছে কত, 2। তাহলে আমাদের যে অপশন নাম্বার আছে, এই নাম্বার অপশন, সেটা ঠিক হবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, একের 3 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে, এবি ও সিডি দুটি সমান্তরাল যায়। তাহলে মনে করো এটা হচ্ছে এবি একটা যায় এবং এটা হচ্ছে সিডি একটা যায়, ঠিক আছে। বলা হচ্ছে এবিসিডি দুটি সমান্তরাল যায় যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য 16। তাহলে এই প্রত্যেকটা দৈর্ঘ্য কত, 16। বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10। তাহলে এই যে ও থেকে ডি এটা কত, 10। এবার বলা হচ্ছে যে দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে তোমাকে এইটুকুটা বের করতে বলেছে। তাহলে তোমার কোশ্চেন হলো যে ধরো যে এটা যেহেতু কেন্দ্রগামী একটা কেন্দ্রগামী সরলরেখা, যে একে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলে যে একটা 2 ভাগে ভাগ হয়ে যায়, তাহলে 16 যদি হয় তাহলে এইটুকু 8, এদিকেও এইটুকু 8, ঠিক আছে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এটা ভূমি, আমাকে লম্ব বের করতে হবে। তাহলে লম্ব বের করে নেবে। তাহলে লম্ব বের করার ফর্মুলা কি, লম্ব মানে হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তোমরা লম্ব বের করে নেবে। তাহলে যদি সেটাই হয়, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে, 8-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 8-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 64। তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে 36, তার মানে হচ্ছে 6। তাহলে 6 যদি হয়, তোমাকে বলেছে দূরত্ব, আর আমরা জানি ডবল হয়ে যাবে, যেহেতু সমান সমান যে দুটো দৈর্ঘ্য সমান একই জায়গায় অবস্থিত, তাহলে দূরত্ব কত হয়ে যাবে, আমাদের দূরত্ব হয়ে যাবে আনসার 6-এর ডবল অর্থাৎ 12, ঠিক আছে। নেক্সট একের 4 নম্বর কোশ্চেন। তাহলে দূরত্ব কি হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে 6 × 2 = 12 সেমি, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে দেখো কি লেখা আছে, tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তোমাকে বলে দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2। তোমাকে বলেছে tan⁻17 আলফা প্লাস cot⁻17 আলফা ইজ ইকুয়াল টু কত। দেখো, তোমাকে এই অঙ্কগুলো যেটা বলছিলাম, যে এই অঙ্কগুলো তুমি যেহেতু এমসিকিউ টাইপ, তুমি শর্টকাটেই করতে পারবে। দেখো, tan আলফা cot আলফার দুটোর ভ্যালু 2 আছে। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 1 + 1। তাহলে ট্যানেরও ভ্যালু 1, কটেরও ভ্যালু 1 কখন হয়, এবং দুটোই যেহেতু আলফা আছে, তাহলে tan আলফা tan 45-এর ভ্যালুও কত হয়, 1, এবং cot 45-এর ভ্যালু কত হয়, 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আলফা ইজ ইকুয়াল টু 45। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 45 পেলে এখানেও তুমি যদি বসাও, তাহলে কি আসবে, tan⁻17 45 প্লাস cot⁻17 45। এবার আমরা তো জানি প্রত্যেকের ভ্যালু 1, তাহলে 1-এর মাথায় 17, এখানেও আসলো 1-এর মাথায় 17, তাহলে এরও ভ্যালু কত হয়ে যাবে, 1 + 1 মানে হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। এছাড়াও তোমরা কি করতে পারো, cotকে 1/tan করে একটা সম্পর্ক আসতে পারো, সেখান থেকে tan = 1 আসবে, tan আলফা = 1, আলফা = 45। তো সেটা 2 মার্কের জন্য দেওয়া থাকলে সেটা তখন আমরা করতাম, ঠিক আছে। পরে কোশ্চেন।
পরের কোশ্চেন বলা হচ্ছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এল ও আয়তন ভি। তাহলে আমরা তো সূত্র আমরা জানি, তাহলে ঘনকের কর্ণ বলে দিয়েছে তোমার কাছে এল, ঠিক আছে, এবং পাশে বলে দিয়েছে আয়তন মানে হচ্ছে ভি, ঠিক আছে। এবার ঘনকের কর্ণের ফর্মুলা কি হয়, √3 ইন্টু বাহু। তাহলে √3 ইন্টু বাহু মানে হচ্ছে এল, সেখান থেকে আমরা বাহু ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব, বাহু ইজ ইকুয়াল টু পেয়ে যাব এল বাই √3, ঠিক আছে। এবার আয়তনের সূত্র কি, আয়তন মানে আমরা জানি বাহু কিউব মানে হচ্ছে ভি। তাহলে এটাই যদি হয় বাহু কিউব মানে যদি ভি হয়, তাহলে আমরা বাহু মানে তো পেয়ে গেছি এল বাই √3, তার কি হয়ে যাবে, তার কিউব ইকুয়াল টু কত থাকবে আমাদের ভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল কিউব, আর √3 কিউব মানে কত, √3 কিউব মানে হচ্ছে 3√3 ইজ ইকুয়াল টু ভি। তাহলে সেখান থেকে আমাদের কোন অপশানটা আসছে, আমাদের অপশানটা আসছে এল কিউব ইজ ইকুয়াল টু 3√3 ভি, যেটা আমাদের কত নম্বর অপশানে আছে, আমাদের অপশানে আছে সি নাম্বার অপশানে আছে, ঠিক আছে, সি। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 5n/8 হলে n এর মান কত। আচ্ছা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 থেকে n পর্যন্ত, এর গড় বলেছে, গড় মানে হচ্ছে n দিয়ে ভাগ, এটা বলে দিয়েছে কত, এটা বলে দিয়েছে 5n/8, ঠিক আছে, এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় মানে হলো প্রথম 1 থেকে শুরু করে n পর্যন্ত যোগ করে বা n দিয়ে ভাগ করে দিলে সেটা হচ্ছে গড়, ওটা বলে দিয়েছে আমাদেরকে এটা। এবার আমি তো এই সূত্রটা তোমাদেরকে বলেছিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, বাই আমাদের কাছে ছিল n, n কেটে গেল, আর এদিকে থাকলো হচ্ছে 5n/8 হলো। এবার তোমাকে n এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আমাদের কাছে থাকলো কি n প্লাস 1/2 মানে হচ্ছে 5n/8, ঠিক আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে কত আসবে, 5n ইন্টু 2 মানে হচ্ছে 10n, তাহলে আমাদের এখানেই করে দিচ্ছি 10n ইজ ইকুয়াল টু 8 এর সাথে যদি গুণ করি তাহলে 8n প্লাস 8 কে 8, 8nটা এই পারে আসলে কি হয়ে যাবে, তোমার হচ্ছে মাইনাস হয়ে 2n ইজ ইকুয়াল টু 8, তাহলে n ইকুয়াল টু কত হয়ে যাবে 4, যেটা আমাদের কত নম্বর অপশানে আছে, এই নাম্বার অপশানে আছে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, 2-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তাহলে অংশীদারি কারবার কয় ধরনের হয়, 2 ধরনের। 2 ধরনের কি কি হয়, একটা সরল একটা মিশ্র, ঠিক আছে। পরের কোশ্চেন, 7x² - 12x + 18 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। আচ্ছা, তাহলে তোমার কাছে দেওয়া আছে 7x² - 12x + 18 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাছে আলফা ইজ ইকুয়াল টু 7, বিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা আলফা বিটা না, আমাদের a ইজ ইকুয়াল টু 7, বি ইজ ইকুয়াল টু কত -12 এবং সি ইজ ইকুয়াল টু আমাদের কাছে 18। তাহলে আলফা প্লাস বিটা মানে কি জানি আমরা, -b/a। তাহলে -b/a যদি হয় তাহলে -12/a মানে কত আমাদের কাছে 7, তার মানে এখানে আসলে 12/7, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা মানে কত আসবে, আলফা ইন্টু বিটা মানে হচ্ছে c/a, সি মানে হচ্ছে 18/7। তাহলে অনুপাত, এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত কত হবে, অনুপাত হয়ে যাবে 12/7 = 18/7, তারপর 7 7 কেটে গেল, 12:18, তাহলে 12 6 দুগুণা 12, 6 3 18, তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে 2:3। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলছে, 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির সম্পূরক কোণের মান কত। এই কোশ্চেনটা খুব সুন্দর, আচ্ছা আমি মিটিয়ে নিই তারপর তোমাদের বলে দিচ্ছি। দেখো পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের সম্পূরক কোণ। আচ্ছা, যেহেতু সম্পূরক বলেছে তাহলে আমরা এদিকে ওপরে লিখলাম ডিগ্রি, ঠিক আছে, তারপরে লিখলাম মিনিট, তারপরে লিখলাম সেকেন্ড। অঙ্কটা তোমাদের ছোটোবেলায় যে যোগ বিয়োগ করেছো ঘন্টা মিনিট সেকেন্ড, সেরকমই আমাদের যোগ বিয়োগ এখানেও হবে। যেহেতু সম্পূরক কোণ, আমরা জানি সম্পূরক কোণ কত ডিগ্রিতে হয়, 180 ডিগ্রি, তাহলে মিনিটের এখানেও 0, এখানেও 0, আর আমাদের বাদ দিতে হবে কত, 63, এখানে 35, আর এখানে হচ্ছে 15। এবার দেখো খেয়াল করো, যেহেতু 0 0 আছে, বাদ তো দেওয়া যাবে না, তাহলে কি করবে, তাহলে তোমাকে করতে হবে 180কে কেটে, ঠিক আছে, 180কে কেটে 1 কেটে আমরা কি নিয়ে নিলাম 179। এবার আমরা জানি এখানকার 1 ডিগ্রি মানে কত হয়ে যাবে, এখানকার 60 মিনিট, ঠিক আছে। এবার এখানেও তো 60 মিনিট থেকেও তো তোমাকে ধার নিতে হবে, তাহলে 60 মিনিট কেটে এখানে লিখলে 59, আর এই যে 1 মিনিট মানে কত সেকেন্ড, এখানে হচ্ছে +60 করে দিলে, ঠিক আছে। কি করলাম, প্রথমে ডিগ্রিকে কেটে 1 ডিগ্রি কেটে নিলাম, 1 ডিগ্রি কেটে মিনিটের এখানে দিয়ে দিলাম, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 দিলাম। এবার 60 যেহেতু এখানে ছিল, তাহলে আবার এখান থেকে 1 মিনিট কেটে নিয়ে
1 মিনিট মানে 59 হয়ে গেল এখানে, আর বাকি যে 1 মিনিট মানে 60 সেকেন্ড ওটা এদিকে চলে গেল। 60 থেকে 15 বাদ দিলে কত হয় 45, আর এখানে কত আসবে 24, আর এখানে কত আসবে 6 আর 1 1। তাহলে আমাদের উত্তর যেটা আসবে সেটা হলো 116 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে, 116 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। পরের কোশ্চেন বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল এ হলে উচ্চতা কত? আচ্ছা, শঙ্কুর আয়তন, তাহলে 2-4 নম্বর কোশ্চেন। শঙ্কুর আয়তন তোমাকে বলে দিয়েছে ভি, তাহলে আয়তন ভি মানে হচ্ছে আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র কী হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবং আরেকটা বলেছে ভূমিতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ, তাহলে ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বলে দিয়েছে এ, ভূমির ক্ষেত্রফল এ, তার মানে এ ইজ ইকুয়াল টু আমরা কি নিতে পারি পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেখানে পাই আর স্কোয়ার দেখতে পাবো সেখানে মান বসিয়ে দেবো, তাহলে এখানে মান বসিয়ে দাও ভি ইজ ইকুয়াল টু 1/3 এ এইচ, তাহলে 3v ইজ ইকুয়াল টু এ এইচ, সেখান থেকে এইচ আমাদের কি বেরিয়ে যাবে 3v বাই এ, তাহলে উচ্চতা মানে আমাদের কত আসবে 3v বাই এ। তারপরে কোশ্চেন বলা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, তাহলে বৃত্তস্থ সামান্তরিক একটি কি হয় আয়তকার চিত্র হয়। ঠিক আছে, আয়তকার বা আয়তক্ষেত্রাকার চিত্র। নেক্সট পরে কোশ্চেন বলা হচ্ছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, তাহলে সেটা হয়ে যাবে কেন্দ্রীয় বা মধ্যগামিতার মাপক। তাহলে পরের যে কোশ্চেনের উত্তর সেটা হয়ে যাবে কেন্দ্রীয় বা কেউ যদি লিখো মধ্যগামিতা সেটাও হবে। ঠিক আছে, পরের কোশ্চেন সত্য মিথ্যা। আচ্ছা, প্রথম কোশ্চেন বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কখনোই আসল অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব, এই তিনটে কি বলেছে ক্রমিক সমানুপাতি। অবশ্যই এটা আমরা আগেও করেছি, অর্থাৎ মাঝেরটার যদি স্কোয়ার করো তাহলে মাঝের স্কোয়ার করলে কি হয়ে যাবে, অর্থাৎ মাঝেরটাকেই যদি আমরা দুবার গুণ করি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি করা হয় তাহলে সেটা হয়ে যাবে x4y4। ঠিক আছে, এবং যদি ফার্স্ট আর লাস্ট অর্থাৎ প্রথম আর তৃতীয়টাকে যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে এক্স কিউব ওয়াই গুণ এক্স ওয়াই কিউব, তাহলে সেটা হয়ে যাবে x4y4, অর্থাৎ x⁴ এবং y⁴। তাহলে আমাদের যেহেতু দুটো সমান চলে আসলো তাহলে এটা ক্রমিক সমানুপাতি, তাহলে এটা কি হয়ে যাবে 2 নম্বরটা হয়ে যাবে সত্য। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r/2 এবং উচ্চতা 2h, তাহলে চোঙের আয়তনের সূত্র কি হয়ে যাবে, চোঙের আয়তনের সূত্র হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, হিসাব অনুযায়ী পাই আর স্কোয়ার এইচ আমরা বড় হাতে নিলাম। এবার দেখো পাই থেকে গেল, আর এর জায়গায় আমরা বসাবো r/2 তার স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় বসাবো 2h, কারণ আমাদের এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ r/2 এবং উচ্চতা 2h। যদি সেটাই হয় তাহলে কি হবে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 দিয়ে 4 কেটে দিলাম তাহলে 2, তাহলে আমাদের কাছে থাকলো পাই আর স্কোয়ার এইচ বাই 2। ঠিক আছে, কিন্তু তোমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের কাছে হয়ে যাবে মিথ্যা। নেক্সট 4 নম্বরটা আমি এখানেই করিয়ে দিচ্ছি। 4 নম্বর বলা হচ্ছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। বলা হচ্ছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে ছবিটা কেমন হবে, তাহলে একটা বৃত্তে বলা হয়েছে একটি নির্দিষ্ট সরলরেখা, তাহলে মনে করো এটা একটা সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখার সমান্তরালে কটা স্পর্শ করতে পারবে, এটা একটা এবং এটা একটা, দুটো, কিন্তু যেহেতু এখানে বলেছে 2-এর অধিক তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা। নেক্সট পরের কোশ্চেনে বলা হচ্ছে একটি কোণ থিতা এর জন্য সাইন থিতা ইজ ইকুয়াল টু 4/3, তাহলে দেখো সাইন থিতা আমরা জানি কি, সাইন থিতা মানে কি হয়, সাইন থিতা মানে লম্ব বাই অতিভুজ হয়। ঠিক আছে, এবার যেহেতু তোমাকে এখানে বলে দিয়েছে 4/3, তার মানে লম্ব আমাদের কাছে বলে দিয়েছে 4, অতিভুজ আমাদের কাছে 3, কখনোই এটা সম্ভব নয়, কারণ সব থেকে বড় বাহু কোনটা হয়, সব থেকে বড় বাহু হয় অতিভুজ, তাহলে এটাও কি হয়ে যাবে আমাদের কাছে মিথ্যা। নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2, 3, 9, 10, 9, 3, 9 সংখ্যাগুরু মান 9, তাহলে দেখে নাও যে 9 কটা আছে, 3টে, অবশ্যই বেশি আছে, তাহলে সংখ্যাগুরু মান কি হয়ে যাবে 9 হয়ে যাবে, এটা সত্য। নেক্সট SAQ পোর্শনে যাব আমরা। নেক্সট পরের কোশ্চেন তোমাদের বলা হচ্ছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ যদি 615 টাকা হয় তাহলে আসল কত,
তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের বলে দিয়েছে 615, ঠিক আছে, মাথায় রাখবে চক্রবৃদ্ধি সুদ আমাদের কাছে বলে দিয়েছে 615। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? পি ইন্টু 1/1 প্লাস r/100⁻n - p, এটা মানেই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, ঠিক আছে। পি আমাদের কাছে জানতে চাইছে, আমরা পি কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস আর এর ভ্যালু আমাদের কাছে বলে দিয়েছে 5, তাহলে এখানে থাকবে 5/100, তার মাথায় কত বছর বলা হয়েছে? বলা হয়েছে 2 বছর, তাহলে 2 - 1, ঠিক আছে, যেহেতু পি কমন নিয়ে নিয়েছি, ইকুয়াল টু এদিকে থাকলো 615, তাহলে পি কমন যদি আমরা এখানে কাটাকুটি করে দিই, তাহলে 5 20 100, ওপরে 1, তাহলে এখানে কত আসবে? 21/20 তার স্কোয়ার -1 ইকুয়াল টু 615। তাহলে এটাই যদি হয়, তাহলে পি ইন্টু ব্র্যাকেটে 441, অর্থাৎ 21 স্কোয়ার 441/400 -1, তাহলে এদিকে থাকবে 615। তাহলে আমরা কি লিখতে পারি এরপরে? পি ইন্টু 400, এদিকে এটা একবারে ক্যালকুলেশন করা যায়, 401 কে 400 এবং 441 থেকে 400 বাদ দিলে কত হয়? 41/400, ঠিক আছে, আর ওদিকে থাকবে 615। তাহলে আমরা যদি পি বের করতে চাইছি যেহেতু, তাহলে 615 ইন্টু উল্টে যাবে ওদিকে গেলে 400/41, 41 দিয়ে কাটাকুটি করে দেখে নেবে কত আসছে। 41 দিয়ে কাটাকুটি করলে 41 একে 41, 41 5-এ 205, ঠিক আছে। তাহলে 15 15 4-এ 60, অর্থাৎ আমাদের যে উত্তর চেয়েছিল পি আসল, সেটা আমাদের কত বেরিয়ে যাবে? 6000 টাকা বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন। পরের 4-এর 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত কত বলা হয়েছে? 3:8:5, ঠিক আছে, 3 জনের মূলধন। এবার বলা হচ্ছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত? 3x, আর তৃতীয় ব্যক্তির লাভ কত? 5x। বলছে 5x থেকে মাইনাস যদি 3x করা হয়, তাহলে সেটা কত হয়ে যাবে? 60x। তাহলে 2x ইকুয়াল টু আমাদের কাছে থাকবে 60, x ইকুয়াল টু আমাদের কাছে কত হবে? 30। তাহলে x যেহেতু 30 বেরিয়ে গেল, তাহলে তোমাকে বলা হয়েছে মোট লাভ। এবার মোট লাভ আমরা কীভাবে পাবো? মোট লাভ আমরা পাবো এখানকার 3x 8x প্লাস 5x, তাহলে 3x প্লাস 8x প্লাস 5x, তাহলে আমাদের কাছে থাকবে কত? 3 8 11, 11 5 16x, তাহলে 16 ইন্টু 30, তাহলে কত আসবে? 3 16 48, 480। তাহলে মোট লাভ কত আমাদের হয়ে যাবে? মোট লাভ আমাদের হয়ে যাবে 480 টাকা। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান কত, ঠিক আছে। তাহলে এর বীজদ্বয় কত? -5 ও -7, তাহলে বীজদ্বয় -5 ও -7 মানে আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a। তাহলে বীজদ্বয় বলেছে -5 একটা, আর একটা বলেছে -7, এটা মানে আমাদের কাছে থাকবে -b/a, ঠিক আছে, এটা মানে আমাদের কাছে থাকবে -b/a। আরেকটা আমরা জানি আলফা ইন্টু বিটা মানে আমাদের কাছে থাকবে হচ্ছে c/a। তাহলে আলফা মানে আমাদের কাছে -5 ইন্টু বিটা মানে -7, সি মানে আমাদের কাছে কত? 35 ওপর থেকে পেয়ে যাবে, আর এ মানে আমাদের কাছে কত? a। তাহলে এখান থেকে 35 ইকুয়াল টু 35/a, 35 35 কেটে দিলে তার মানে a ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত থাকলো? 1। এখান থেকে আমরা পাবো -12 ইজ ইকুয়াল টু -b/a, এর ভ্যালু যেহেতু 1, তাহলে -12 ইজ ইকুয়াল টু -b, b কেটে গেল, তাহলে b ইজ ইকুয়াল টু 12, তাহলে b ইজ ইকুয়াল টু 12 এবং a ইজ ইকুয়াল টু 1। নেক্সট পরের কোশ্চেন। এই অঙ্কটা তোমাদের অনেকবার টেস্ট পেপারে এসছে এবং সলিউশন করানোই হয়েছে। এটা এই অঙ্কটা কীভাবে করবে? x ইজ ইকুয়াল টু এখানে আসবে ky স্কোয়ার, তোমাকে y ইজ ইকুয়াল টু 2a, x ইকুয়াল টু a বলে দেওয়া আছে, মান বসিয়ে দাও, x এর জায়গায় a এবং k এর জায়গায় হচ্ছে y এর জায়গায় হচ্ছে কত? 2a তার স্কোয়ার, তাহলে এখানে আসবে a ইজ ইকুয়াল টু k ইন্টু 4a স্কোয়ার, একটাই কেটে যাবে, এদিকে থাকবে 1, তাহলে k এর ভ্যালু আমাদের কাছে আসবে 1/4। এবার আমরা যদি এখানে বসিয়ে দিই x ইজ ইকুয়াল টু ky স্কোয়ার, তার মানে x ইজ ইকুয়াল টু 1/4ay স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাব y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, পরের কোশ্চেন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর তোমাকে বলা হয়েছে এবি ও বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, তার মানে তোমাকে বলে দেওয়া হয়েছে পি কিউ সমান্তরাল কি বলে দেওয়া হয়েছে? বিসি, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে পিবি ইজ ইকুয়াল টু পি কিউ, পিবি ইজ ইকুয়াল টু পি কিউ, তার মানে পিবি যদি এক্স হয় তাহলে পি কিউ কত হবে? এক্স, পিবি ইকুয়াল টু পি কিউ, সরি পিবি ইজ ইকুয়াল টু তোমাদেরকে এখানে বলে দিয়েছে এ কিউ, ঠিক আছে, পিবি ইজ ইকুয়াল টু এ কিউ,
তাহলে পিবি ইজ ইকুয়াল টু কী বলে দিয়েছে এ কিউ, তার মানে পিবি যা হবে এ কিউ তাই হবে। এবার বলছে এপি ইজ ইকুয়াল টু 9, এপি ইজ ইকুয়াল টু 9, এপি 9 আর কিউসি ইজ ইকুয়াল টু 4। তাহলে কিউসি যদি 4 হয় তাহলে তোমাকে জানতে চেয়েছে পিবি কত, অর্থাৎ এক্স এর ভ্যালু তোমার কত এটা জানতে চেয়েছে, ঠিক আছে। এবার আমরা তো জানি সদিশতার ধর্ম থেকে এপি বাই পিবি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ কিউ বাই কিউসি। তাহলে এটাই যদি হয় তাহলে এপি মানে আমাদের কাছে 9/x আর এখানে আসবে x/4, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে 36, তার মানে এক্স এর ভ্যালু আমাদের কত আসবে 6। তাহলে আমাদের যে উত্তরটা চেয়েছিল পিবি ইকুয়াল টু 6 সেমি। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী অঙ্কের ছবি দেখেই তোমাদের পরিচিত হয়ে যাওয়া উচিত, কারণ এই অঙ্কটা তোমাদের অনেকবার টেস্ট পেপার সলিউশন আমি করিয়েছি। বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার চিত্রের অভ্যন্তরে ও যদি একটি বিন্দু হয়, এও যদি 5, বিও যদি 6 এবং ওডি ইজ ইকুয়াল টু 8 হলে ওসি কত। তো আমরা তো এখানকার সূত্র জানি এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখান থেকে তোমরা ওসি এর ভ্যালু বের করে নেবে বা সি ওর ভ্যালু বের করে নেবে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি, কারণ এটা আমি অনেকবার করে দিয়েছি, তোমরা সলিউশন দেখে নেবে। নেক্সট বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস বলা হয়েছে এবি, তাহলে এটা হচ্ছে ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এবি, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা ওপরের আমি চিত্রটা মিটিয়ে দিচ্ছি তাহলে আমাদের চিত্র রাখতে সুবিধা হবে। বলা হচ্ছে এবি ব্যাসার্ধের একই পাশে এবি ব্যাসের একই পাশে এসি ও বিডি জ্যা দুটি বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয়। তাহলে মনে করো এটা হচ্ছে একটা জ্যা এবং এটা হচ্ছে একটা জ্যা। বলা হচ্ছে এই দুটো জ্যাকে বর্ধিত করলে, এই দুটো জ্যাকে বর্ধিত করলে হচ্ছে তোমার পি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। তার মানে তোমাকে বলা হয়েছে এসি আর বিডি জ্যা, তাহলে এটা এসি আর বিডি জ্যা বলা হচ্ছে যে বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয়। নেক্সট বলা হচ্ছে সিওডি যদি 40 হয়, সিওডি এটা যদি 40 হয়, সিওডি এটা বলা হচ্ছে 40, তাহলে সিওডি যদি 40 হয় তাহলে সিপিডি এর মান কত, অর্থাৎ এটা এটা তোমাকে জানতে চাইছে সিপিডি এর মান কত, ঠিক আছে। ছবিটা ক্লিয়ার হয়েছে। নেক্সট ভাবতে হবে এবার কীভাবে করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে কোশ্চেনটা করবে এইভাবে যে ধরো মনে করো এটা যদি এক্স আমরা ধরে নিই আর এটা মনে করো ওয়াই ধরে নিই, ঠিক আছে। তাহলে যেহেতু এখান থেকে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এইটুকুর ভ্যালু আমাদের কত ওয়াই, আর এটা এক্স হলে এটার ভ্যালুও কত হবে এক্স। তাহলে এখানকার বাকি যে কোণটা সেটা আমাদের কাছে কত থাকবে 180 - 2x, আর এখানকার বাকি যে কোণটা সেটা আমাদের কাছে থাকবে 180 - 2y, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে কীভাবে করবে, তাহলে আমি এখান থেকেই শুরু করছি 7 নম্বর অঙ্ক। যেহেতু ওডি ইজ ইকুয়াল টু ও বি, ঠিক আছে, অতএব আমরা ও ডিবি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ওবিডি আর ওডিবি এটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। আবার ওসি ইজ ইকুয়াল টু ও এ যেহেতু সমান, তাহলে আমরা কি করলাম ও এ সি আর ইকুয়াল টু ও সি এ কে আমরা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা যদি ওয়াই হয়ে যায় তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি ও এ ইজ ইকুয়াল টু 180 - 2y, আর অ্যাঙ্গেল বিওডি এটার ভ্যালু হচ্ছে 180 - 2x। এবার যেহেতু ও বিন্দুতে পুরো কোণটা হয় 180 একটা সরলরেখার উপর, তাহলে আমরা এইভাবে বলতে পারি 180 - 2x প্লাস 180 - 2y প্লাস 40, এটা মানে হলো 180 180 কেটে গেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 220 ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 110 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে পেয়ে গেলাম 110, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে পেলাম 110। তাহলে পি এ বি হচ্ছে ত্রিভুজ একটা, পি এ বি যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের দুটো কোণ মিলে যদি 110 হয় তাহলে বাকি পি কোণটা কত ডিগ্রি হবে 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ পি বি এর অ্যাঙ্গেল এপিবি ইজ ইকুয়াল টু কত হবে 180 থেকে 110 বাদ হয়ে যাবে, তার মানে হবে 70 ডিগ্রি। এটাই আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে বলা হচ্ছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 এবং 6 থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে cot 5 থিটার মান কত। যেহেতু 6 থিটা সূক্ষ্মকোণ বলেছে তাহলে আমরা tan 4 থিটা ইন্টু tan 6 থিটার জায়গায় আমরা লিখতে পারি 90 tan 6 থিটা মানে কি, tan 6 থিটা মানে হচ্ছে cot 90 - 6 থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা যদি এটাই হয় তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে মনে করো cot 90 - 6 থিটাকে আমরা রেখেই দিচ্ছি, ঠিক আছে।
আর ট্যানটাকে ওই পারে নিয়ে গিয়ে 1/tan 4 থিটা করে দিলাম, তাহলে এদিকে থাকবে cot 90 মাইনাস 6 থিটা, ঠিক আছে, cot 90 মাইনাস 6 থিটা, আর ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে cot 4 থিটা, কারণ 1/tan মানে হচ্ছে cot, দুই থেকে cot cot যদি কেটে যায় তাহলে আমাদের কাছে থাকলো 90 মাইনাস 6 থিটা ইজ ইকুয়াল টু 4 থিটা, 6 থিটা ওদিকে গেলে 90 ইজ ইকুয়াল টু 10 থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9, আর থিটা যদি 9 হয় আমাদেরকে জিজ্ঞাসা করেছে cot 5 থিটা, তাহলে cot 5 থিটা মানে কত, cot 45, কারণ 5 9 45, আর cot 45 এর ভ্যালু কত 1, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে বলা হচ্ছে আর cos থিটা ইজ ইকুয়াল টু 2√3 আর আর sin থিটা ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে খেয়াল করো, যদি আমরা দুটোকে অর্থাৎ দুটো সমীকরণ হিসাবে তুলনা করি, আমাকে আরও থিটা বের করতে বলেছে, তাহলে আমরা 1/2 করে দেবো, ঠিক আছে। 1/2 যদি করে দিই তাহলে কি হয়ে যাবে, আর cos থিটা বাই আর সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে হচ্ছে 2√3/2, তাহলে আর যদি কেটে যায় তাহলে আমরা পাবো cot থিটা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 2 কেটে গেল, এখানে থাকলো √3, cot থিটার ভ্যালু √3 কখন হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তোমাদের, থিটা হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি, কারণ tan 60 মানে হচ্ছে √3, তাহলে cot 30 হচ্ছে √3 হবে, থিটা ইজ ইকুয়াল টু 30 পেয়ে গেলে, তাহলে একটা পেয়ে গেলে। এবার আমরা তো জানি 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন আমাদের কি ছিল, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ছিল আমাদের 2, ঠিক আছে। তাহলে আমরা যদি আর ইন্টু সাইন থিটার ভ্যালু আমরা যদি বসিয়ে দিই, সাইন থিটা মানে কি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2, তাহলে আর ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 2, তাহলে আর এর ভ্যালু 2 ওদিকে গিয়ে কী হয়ে যাবে, আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4, তাহলে আমাদের অ্যান্সার আসবে আর ইজ ইকুয়াল টু 4 এবং থিটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। নেক্সট পরের কোশ্চেন। নেক্সট বলা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতল, তাহলে যেহেতু নিরেট বলা হয়েছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতল ও আয়তন সমান, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে বলা হয়েছে সমগ্রতল আর আয়তন হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে যদি সেটাই হয় তাহলে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে সমগ্রতল কি হয়ে যাবে 3πr² নিরেটের ক্ষেত্রে, এবং আয়তন আমাদের কি হয়ে যাবে 2/3 πr³, তাহলে পাই কেটে গেল, এখানকার r², আর দুটো কেটে গিয়ে আর একটা থাকলো, তাহলে 3 এদিকে আছে, 3 3 9 ইজ ইকুয়াল টু ওদিকে থাকবে 2r, তাহলে r ইজ ইকুয়াল টু কত আমাদের কাছে থাকবে 9/2, অর্থাৎ 4.5, কারণ 9 এর অর্ধেক কত হয়ে যাবে 4.5। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে দেওয়া আছে, তোমার 5 4 3, ওই ঘরটির মধ্যে সব থেকে লম্বা দণ্ড রাখা যাবে, অর্থাৎ কর্ণ বের করতে হবে। কর্ণের ফর্মুলা হলো √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যদি এটাই হয় তাহলে দৈর্ঘ্য আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে 5 তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার, তাহলে আমাদের কত আসছে 5 স্কোয়ার অর্থাৎ 25 প্লাস 16 প্লাস 9, তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে √50, আর √50 ভ্যালু কত আসবে আমাদের কাছে 5√2, ঠিক আছে। তাহলে হয়ে গেল। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো 5,7, x+3 x+9 এবং 19 তথ্যের মধ্যমা 10 হলে x এর মান। আচ্ছা মধ্যমা তাহলে আমরা কোনটা পাবো, মধ্যমা পাবো হচ্ছে আমরা যে দেখে নেবে কটা সংখ্যা আছে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, অর্থাৎ মধ্যমা যেটা হবে আমাদের সেটা হবে মিডলেরটা, তাহলে মধ্যমা হচ্ছে আমাদের কত হয়ে যাবে x+3। এবারে শর্তে x+3 আমাদেরকে বলেই দিয়েছে, x+3 কত ওরাই বলে দিয়েছে, মধ্যমা কত হবে, মধ্যমা হবে 10, তাহলে মধ্যমা যদি 10 হয় তাহলে x এর ভ্যালু কত আমাদের কাছে থাকবে 7, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে একটু কোশ্চেনটাতে ভুল হয়েছে টুকতে, সেটা এখানে x+5 ছিল, তারপরে x+9 আর তারপরে 19, ঠিক আছে। তাহলে এটা তো হচ্ছে না, কারণ যেহেতু 6টা পদ আছে, তাহলে 6টা পদ থাকলে কি হয়ে যাবে, 6টা পদ থাকলে মধ্যমা হয়ে যাবে এত ও x+5 এর গড়, ঠিক আছে। আচ্ছা আমাদের কোশ্চেনটা একটু ভুল হয়েছিল টুকতে, তাহলে গড় যদি এটাই হয় তাহলে কি হবে x+3 প্লাস x+5/2, কারণ দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে কত আসবে 2x প্লাস 8/2, তার মানে আমাদের কাছে 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে x+4, ঠিক আছে, কারণ 2 কমন নিয়ে কেটে যাবে, 2 কমন নিয়ে কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে x+4। এবার শর্তে আমরা কি লিখতে পারি, x+4 মানে কত 10, x+4 মানে আমাদের কাছে 10, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা আমাদের একটু কোশ্চেনটা টুকতে অসুবিধা হয়েছিল, এটা আমরা টুকে নিই। আচ্ছা তাহলে আজকে আমাদের পেজ নাম্বার 828 হয়ে গেল।
এরপরের দিন তো আমরা এবিটিএ করছি, এর সাথে সাথে আমরা মাধ্যমিকের প্রতিটা টপিকের ওপর যে টপিক থেকে যত মার্কের কোশ্চেন আছে সেখান থেকে আমরা এবার সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করতে শুরু করব, ঠিক আছে? তো তোমাদের যাতে এই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই জন্য তোমরা কী করবে, চ্যানেলটাকে প্রথমেই কী করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করে নেবে এবং পাশে থাকা যে তোমাদের বেল নোটিফিকেশান আছে সেটা অন করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এর পরের দিন থেকে আমরা এবিটিএ সলিউশনের পাশাপাশি মাথায় রাখবে, এবিটিএ সলিউশন তো আমরা করছি, এবিটিএ সলিউশনের পাশাপাশি আমরা কি করব, প্রতিটা টপিক থেকে যে সাজেস্টিভ কোশ্চেন আমরা আলোচনা করব, যে টপিক থেকে কোন সাজেস্টিভ কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? তো এই সিরিজের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।